প্রিয় দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি মোহনা টিভির স্বাস্থ্য ও চিকিৎসা বিষয়ক সরাসরি সম্প্রচারিত অনুষ্ঠান এসপি হসপিটাল নিবেদিত সুস্বাস্থ্য প্রতিদিন দেখবার জন্য। আপনাদের সঙ্গে আছি আমি ডাক্তার ফাহিম আহমেদ রূপম। দর্শক, আপনারা জানেন যে এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা বিভিন্ন বয়সের রোগীদের যে অ্যাকিউট বা হঠাৎ করে ব্যথা কিংবা ক্রনিক বা অনেক দিন থেকে ব্যথা কিংবা ব্যথার বিভিন্ন ধরনের উপসর্গ নিয়ে যারা ভুগছেন তাদের সঠিক চিকিৎসা এবং টোটাল লাইফস্টাইল ম্যানেজমেন্ট নিয়ে আলোচনা করি। আজকে অনুষ্ঠানের ব্যতিক্রম নয়, আমরা অপারেশনবিহীন হাঁটু, কোমর এবং ঘাড় ব্যথার চিকিৎসা নিয়েই আজকে কথা বলবো। এই বিষয়ে কথা বলার জন্য এবং আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আজ আমাদের সেটে সরাসরি উপস্থিত হয়েছেন আপনাদের অতি পরিচিত মুখ। আসুন পরিচিত হয়ে আজকের অতিথির সঙ্গে। উপস্থিত আছেন এসপি হসপিটাল শ্যামলী ঢাকার চেয়ারম্যান ও চিফ কনসালটেন্ট এবং ঢাকা কলেজ অফ ফিজিওথেরাপির অ্যাসোসিয়েট প্রফেসর ডাক্তার এস চক্রবর্তী। ডাক্তার এস চক্রবর্তী, আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি অনুষ্ঠানে। জি, ধন্যবাদ আপনাকে। দর্শক, অনুষ্ঠান চলাকালীন সবাই টিভি স্কলে যে নাম্বার আসে সেই নাম্বারে আপনারা আপনাদের ব্যথা সংক্রান্ত কোনো প্রশ্ন থাকলে আজকে আমাদের অতিথি ডাক্তার চক্রবর্তীর কাছে আপনারা করতে পারেন, তিনি আপনাদের উত্তর দিবেন। আসুন আমাদের আজকের অনুষ্ঠানটি শুরু করি। ডাক্তার চক্রবর্তী, যেটা বলছিলাম যে আমাদের দেশে যারা অনেক ইয়াং বয়সেও কিন্তু অনেকে দেখা যায় যে কোমর ব্যথাটায় ভুগছেন। কেউ কেউ বলেন যে ব্যথাটা তার কোমরের মধ্যেই থাকে, খুব চেপে ধরে আছে, এবং কেউ কেউ বলেন যে ব্যথাটা আর কোমরের মধ্যে থাকছে না, পায়ের দিকে সরিয়ে যাচ্ছে। কেন এই ধরনের সমস্যা হয়? ধন্যবাদ, খুব সুন্দর প্রশ্ন। আসলে দেখেন, কোমর ব্যথা নিয়ে কিন্তু আসলে বাংলাদেশের প্রচুর রোগী যারা সাফার করছে বছরের পর বছর, কিন্তু সমস্যা হচ্ছে কোমর ব্যথাটা কেন হচ্ছে সেটাই জানে না, বাট ট্রিটমেন্ট চলছে। আপনি যদি প্রশ্ন করেন যে আপনার কোমর ব্যথাটা কেন হচ্ছে, সে উত্তরটা দেবে হয়তো বলে আমি একটু আছাড় খেয়েছিলাম বা এমনি এমনি হচ্ছে। এটা কিন্তু আসলে উত্তরটা না। কোমর ব্যথার নির্দিষ্ট কারণ থাকে। কোমর ব্যথা একটা অনেক বড় একটা সাবজেক্ট। যে লো ব্যাক পেন বা কোমর ব্যথা, কোমরে তো অনেকগুলো কারণ হয়, তার মধ্যে দুইটা কারণ আমরা বলি, একটা মেকানিক্যাল ব্যাক পেন, একটা প্যাথোলজিক্যাল ব্যাক পেন। তো ফার্স্টলি তো আপনাকে আইডেন্টিফাই করতে হবে এটা মেকানিক্যাল পেন না প্যাথোলজিক্যাল পেন। আপনি যে চিকিৎসাটা করছেন, দেখা যাচ্ছে ওষুধ খাচ্ছেন, কিসের ওষুধ খাচ্ছেন? ওষুধ খেলে ব্যথা কমবে, সাময়িক ওষুধ বন্ধ করে ব্যথা বেড়ে যাবে, আস্তে 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 একই কথাই বলে, সব রোগী একই কাজ করছে। ব্যথা ওষুধ খাচ্ছে, ওষুধ যখন খায় তখন ভালো থাকে, ওষুধ বন্ধ করলে আবার ব্যথা বেড়ে যায়। হ্যাঁ, ওষুধ খেলে তো কিছুক্ষণ ভালো থাকবে, সেটা ডিসপলাস থাকলেও ভালো থাকবে, টিউমারের ব্যথা হলেও ভালো থাকবে, টিবির ব্যথা হলেও ভালো থাকবে। কিন্তু মাঝখান থেকে তো যদি ডিসপলাপস হয় সে বেড়ে যাবে, লিস্থেসিস হলে সে স্পাইনাল কর্ডকে ছিঁড়ে ফেলতে পারে, টিবি হলে সে আস্তে আস্তে খারাপ হয়ে প্যারালাইসিস হয়ে যেতে পারে, টিউমার হলে আস্তে আস্তে ক্যান্সার হয়ে মৃত্যু হতে পারে। তো এই যে রিস্কগুলা, তো ওষুধ খাচ্ছেন, আপনি তো জানতে হবে যে কেন ওষুধ খাচ্ছেন, আপনার কি কারণে কোমর ব্যথা। কোমর ব্যথা তো আপনার কমপ্লেন, বাট একটা সমস্যা তো আছে। ওই সমস্যাটা কি? কমপ্লেনটা যে আপনি দিচ্ছেন যে কষ্ট পাচ্ছেন, কিন্তু কি কারণে কষ্ট পাচ্ছে সেটা আইডেন্টিফাই করা হচ্ছে চিকিৎসার প্রথম শর্ত, যেটা না হওয়ার কারণে আমাদের বাংলাদেশে কোটি কোটি রোগী কোমর ব্যথায় আক্রান্ত এবং বিভিন্ন জায়গায় সাফার করছে। যেটা আমরা এসপি হসপিটালে সবসময় রোগী আসলে ফার্স্টলি আমরা আইডেন্টিফাই করি যে আমাদের নিজস্ব এমআরআই মেশিন আছে, ওপেন এমআরআই মেশিন দিয়ে প্রথমে জাস্ট 2 ঘন্টার মধ্যে আমরা আইডেন্টিফাই করে দিই যে আপনার মেকানিক্যাল ব্যাক পেন না প্যাথোলজিক্যাল ব্যাক পেন। দেন হচ্ছে আপনার চিকিৎসা। চিকিৎসাটা করতে হবে অসুখের, সমস্যাকে সমাধান করতে হবে, ব্যথাকে না। সমস্যার সমাধান করেন, ব্যথা ভালো হয়ে যাবে। যদি আপনার টিউমার থাকে, আপনি তো টিউমারকে অপারেশন করতে হবে। যদি টিবি থাকে, টিবির ট্রিটমেন্ট দিয়ে ফিজিওথেরাপি করতে হবে। যদি ডিসপলাপস থাকে, ফিজিওথেরাপি দিলেই ভালো হয়ে যাবে 100%। এই কারণে আমরা বলছি যে কোমর ব্যথা 100% ভালো করা সম্ভব সঠিক চিকিৎসার মাধ্যমে, সে যে কারণেই হোক। আর যদি আপনি কারণটা না জানেন, সারা জীবন চিকিৎসা করে আপনি কোনোদিন সুস্থ হতে পারবেন না। আচ্ছা, খুব সুন্দর বলেছেন যে কারণটা জানা দরকার। কিন্তু আমাদের রোগীরা যেটা আপনি বলছেন যে ব্যথার ওষুধের উপরে নির্ভরশীল হয়ে যাচ্ছে এবং তারা ভাবছে যে এইটাই তার ট্রিটমেন্ট। ব্যথার ওষুধ খাচ্ছে, ক্যালসিয়াম খাচ্ছে, ভিটামিন ডি খাচ্ছে, মাছের রিল্যাক্সেন খাচ্ছে, ঘুমের ওষুধ খাচ্ছে, মাল্টিভিটামিন খাচ্ছে, নানান ধরনের চিকিৎসা করে যাচ্ছে, কিন্তু রেজাল্ট মাইনাস, খারাপ হচ্ছে রোগী আস্তে আস্তে। একসময় অনেকে প্যারালাইসিস হয়ে যাচ্ছে, অনেকে মৃত্যুর মুখে ঢলে পড়ছে, অনেকে ডিসেবল হয়ে ঘরে পড়ে রয়েছে, অনেকে ব্যথায় ছটফট করছে, ব্যবসা বাণিজ্য হারাচ্ছে, বিদেশ থেকে ফিরে চলে আসছে। এরকম প্রচুর হিস্ট্রি আছে আমাদের কাছে। আচ্ছা, এটা তো খুব মারাত্মক অবস্থা, প্যারালাইসিস পর্যন্ত যেতে। হ্যাঁ, আমি তো গত 25 বছর ধরে আমি ব্যথা নিয়ে কাজ করছি, আমার কাছে প্রচুর হিস্ট্রি আছে, এগুলা ব্যাড হিস্ট্রিগুলা। আচ্ছা, আমরা এক দর্শকের ফোন নিয়ে নিচ্ছি। দর্শক, সালাম আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার। আমরা শুনতে পাচ্ছি, আপনি বলুন। জি স্যার, আমার নাম রাকিব স্যার, আমি একজন কুয়েত প্রবাসী। আমার বয়স স্যার 33 বছর। জি। এখন স্যার আমার কয়েক বছর আগে কোমরের ব্যথা শুরু হওয়ার পরে আমি দীর্ঘদিন কষ্ট থাকার পরে আমি ডাক্তার দেখাই, অপারেশনও করে কয়েক মাস ভালো ছিলাম, আবার সেই ব্যথা ফিরে এসেছে স্যার। এখন স্যার আমার এই অপারেশন ছাড়া দ্বিতীয়বার স্যার
স্যার আছে স্যার? জি জি অবশ্যই আছে, ধন্যবাদ। আমরা সুন্দর আমাদের প্রশ্ন, সঙ্গে আমার উত্তরটা দেখেন। আমরা যে কথাটা বলতে, আমরা 5 বছর ধরে কুয়েত প্রবাসী, উনি দেশে চলে আসছে, এই ব্যথার কারণে তো বিদেশে যেতে পারছে না। এরকম তো উনি একজন না, এরকম হাজার হাজার মানুষ আছে। তাহলে এ থেকে দেশ কিন্তু ক্ষতিগ্রস্ত হচ্ছে শুধুমাত্র রং ইনফরমেশনের কারণে। পিএলআইডি রোগী অপারেশন করে সে সুস্থ হবে না যতক্ষণ না রিহ্যাব করছে। উনি কিন্তু 2 মাস ভালো থেকে আবার আক্রান্ত, তার মানে উনি কাজ করতে পারবে না। কিন্তু উনি 100% সুস্থ হয়ে যাবে যদি রিহ্যাব ট্রিটমেন্ট আমরা করি, যেটা আমরা এসপি হসপিটাল পুনর্বাসন। ওনার ওই যে জয়েন্টটা ফেটে গিয়েছিল, যেটা অপারেশন করেছে, ওই জায়গাটা আরো দুর্বল হয়ে গিয়েছে। অপারেশন একটা হ্যাজার্ড আছে, আগে ফেটেছিল, পরে অপারেশন করা কাটার কারণে আরো দুর্বল হয়ে গেছে। মানে অপারেশনের আগে যা ছিল তার থেকে অপারেশন করার পর আরো কন্ডিশন খারাপ হয়ে যায়। তো সেটাকে আমরা রিকভারি করার জন্য আমরা রিহ্যাবিলিটেশন ট্রিটমেন্ট করি, যেটা এসপি হসপিটালে। এসপি হসপিটালে এই রোগীকে 3 থেকে 4 সপ্তাহ চিকিৎসা দিলে 100% সুস্থ হয়ে যাবে এবং সে আবার সমস্ত কাজ কাম করতে পারবে, তার কোনো নিষিদ্ধই থাকবে না। যেটা আমাদের কাছে প্রচুর এরকম অপারেশন করা রোগী আসছে যারা ট্রিটমেন্ট করে সুস্থ হয়ে যাচ্ছে। দর্শক, আমরা সাজেস্ট করবো অবশ্যই আপনি এসপি হসপিটালে এসে আপনাকে 3 থেকে 4 সপ্তাহ চিকিৎসা নিতে হবে, নিলে ইনশাল্লাহ আপনি 100% সুস্থ হয়ে যাবেন এবং আপনি আবার কুয়েতে গিয়ে কাজ করতে পারবেন। ধন্যবাদ আপনাকে। তার মানে আপনি বলতে চাচ্ছেন সার্জারি শেষ চিকিৎসা নয়, সার্জারি যদি করতেই হয়, এটা সার্জারি আসলে পিএলআইডির ক্ষেত্রে আমরা সবসময় বলি সার্জারি করার কোনো প্রয়োজন নাই। কারণ কি, আপনি সার্জারি করলেও আপনাকে রিহ্যাবিলিটেশন করতে হবে, সার্জারি না করলেও রিহ্যাব করতে হবে। রিহ্যাব বলতে কি আপনি ফিজিওথেরাপি? রাইট, ফিজিওথেরাপি, পুনর্বাসন। মানে আপনি তো একটা জায়গা আপনি স্টপ হয়ে গেলেন, আপনি চাকরি করতেন, চাকরি করতে যেতে পারছেন না, কেন? কোমর ব্যথা। তার মানে কি, আপনি আপনাকে পুনরায় আপনি পুনর্বাসন করবো, মানে আপনার ওই কাজটা আবার ফিরিয়ে দিতে হবে। তাহলে আপনাকে চিকিৎসা করতে থেরাপির মাধ্যমে বিভিন্ন টেকনিক আছে, যার মাধ্যমে করে আমরা ওই জায়গাটা আপনাকে আবার রেফার করে দিচ্ছি, সুস্থ করে দিচ্ছি। সো আপনি যদি অপারেশন করেন তবু আপনাকে রিহ্যাবিলিটেশন, এই ফিজিওথেরাপি চিকিৎসা নিতে হবে, অপারেশন না করলেও নিতে হবে। তার মানে আপনি ডাবল খরচ কেন করবেন? উনি যখন অপারেশনে খরচ করেছে, এতদিন কষ্ট পাচ্ছেন, 5টা বছর কষ্ট করলো, এখন উনি চিকিৎসা করে 3 সপ্তাহ 4 সপ্তাহে ভালো হয়ে গেল। তাহলে এই 3 থেকে 4 সপ্তাহ 5 বছর আগে ট্রিটমেন্ট দিলে ওনার মাঝখানে এই 5টা বছর ওনার জীবন থেকে নষ্ট হতো না। তো অপারেশন কোনো চিকিৎসা আসলে পিএলআইডির জন্য প্রয়োজন নাই, যেটা আমরা সবসময় বলছি, কোনো অপারেশন লাগবে না। অপারেশন ছাড়া পিএলআইডি 100% সুস্থ করা সম্ভব কনজারভেটিভ ট্রিটমেন্টের মাধ্যমে। অনেকে কিন্তু অপারেশন করতেও চায় না, অপারেশনে অনেক দ্বিধাদ্বন্দ্ব থাকে, কি করবে একটু জানতে চাইবো। দর্শক, ওয়ালাইকুম আসসালাম, আপনি বলুন, আমরা শুনতে পাচ্ছি। আমার নাম সাকিব, আমি একজন ভিডিও এডিটর। আমি একটা কোম্পানিতে জব করতেছি। আমার দেখা যাচ্ছে দিনে 7 থেকে 8 ঘন্টা চেয়ারে বসে কাজ করতে হয়। লাস্ট কিছুদিন থেকে আমি দেখতেছি যে আমার কোমরে অনেক ব্যথা হচ্ছে, এবং আমি যখন রাতে ঘুমাতে যাই তখন আমার এই ব্যথাটা হাঁটুতে ব্যথা করে। সেক্ষেত্রে এটা সলিউশন কি হতে পারে? আপনার বয়স কত? বয়স হচ্ছে আমার 20। জি, ধন্যবাদ। আমরা উত্তর দেখেন, 20 বছরে তার কোমর ব্যথা হচ্ছে, তাহলে তার সামনে 10 বছর পর কি হবে? কেন ব্যথা হচ্ছে দেখেন, একজন ক্রিকেট প্লেয়ার খেলতে গেলে তাকে কিন্তু ফিটনেস নিয়ে খেলতে যেতে হয়। উনি ভিডিও এডিটর, ওনাকে কিন্তু গেমস, এটাও কিন্তু গেমস, ক্রিকেট খেলাতে কম কষ্ট না। কিন্তু একজন যে প্রত্যেকটা মানুষের যে যেখানে কাজ করছে তার সেখানে কিন্তু একটা চ্যালেঞ্জ থাকে। সো সেই চ্যালেঞ্জটাকে নেওয়ার জন্য আপনার ফিজিক্যাল ফিটনেসটা সর্বপ্রথম টার্গেট। উইদাউট ফিটনেস আপনি কোনো কাজ করতে পারবেন না, যে কাজে যাবেন সেখানেই ডিস্টার্ব হবে, সেই কাজটা আরো নষ্ট হয়ে যাবে। সো ওনার ভিডিওটির ওনার টোটাল পারফরমেন্সটাই নষ্ট হয়ে যাচ্ছে, ওনার ফিটনেস নাই। বসে থেকে কাজ করলে কোমর ব্যথা করে, একটু হাঁটতে গেলে পা ব্যথা করবে, রাতে ঘুম হবে না, সকালে মেজাজ খিটখিটে হয়ে থাকবে, বিভিন্ন ধরনের সমস্যা দেখা দেয়। সো এখানে শুধু ফিটনেসটা বাড়াতে হবে। এখানে ফিজিওথেরাপি বা রিহ্যাবিলিটেশন জাস্ট 1 থেকে 2 সপ্তাহ ট্রিটমেন্ট করলে উনি আবার সারা জীবন ভালো মতো কাজ করতে পারবে, এবং এই ট্রিটমেন্টটা সারা জীবন ওনাকে ভালো রাখবে। কারণ একবার ট্রিটমেন্ট করলে ফার্দার কিন্তু সে মেনটেন করে চলতে পারে, আর ফার্দার লাগে না। দর্শক, আমরা সাজেস্ট করবো অবশ্যই একজন ফিজিওথেরাপি বিশেষজ্ঞ দেখে ফিজিওথেরাপি শিখে নেন। আপনার মাসেল দুর্বল হয়ে যাচ্ছে, যার ফলে আপনি আস্তে 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 পিছিয়ে যাচ্ছেন। সো মাসেলকে স্ট্রং করে ফিটনেসটাকে বাড়ান, তাহলে ইনশাআল্লাহ আপনি স্বাভাবিক কাজকাম করতে পারবেন। ধন্যবাদ আপনাকে। আচ্ছা, এই যে এই ধরনের রোগীদের কি আপনাদের মতো সেন্টারে এসপি হসপিটালে কি ভর্তির প্রয়োজন হয়? না, সব রোগী এগুলো ভর্তির দরকার নেই, জাস্ট আউটডোর আমরা দেখে দিই। আমাদের এখানে মোস্ট 80% রোগী দেখা একদিনের ট্রিটমেন্টে ভালো হয়ে যায়। একদিন মানে আপনি পরীক্ষা নিরীক্ষা করলেন, কি সমস্যা দেখে আমরা কাউন্সিলিং করব। কারণ আপনার রোগটা আপনি জানবেন, আপনাকেই ভালো করতে হবে। কোমর যেহেতু আপনার, যত্ন আপনাকেই করতে হবে। তো আপনি যত্ন না করলে কোনোদিন কেউ যত্ন করে দিবে না। তো এই জিনিসটা আমরা কাউন্সিলিং এর মাধ্যমে শিখিয়ে দিচ্ছি। আর যেগুলো সিভিয়ার কন্ডিশন, যেমন অপারেশন করেছে, এরকম সিভিয়ার কন্ডিশনে হাঁটতে পারছে না, চলতে পারছে, সে তো বাসা থেকে আসা যাওয়া করতে পারবে না, সে বাসায় নিজেও কন্ট্রোল করতে পারে, সেই ক্ষেত্রে অবশ্যই তাকে ভর্তি হতে হচ্ছে হসপিটালে, কিছুদিন থেকে ট্রিটমেন্ট নিয়ে তারপর বাসায় যেয়ে করতে পারবে। আচ্ছা আচ্ছা, তার মানে বেশিরভাগ রোগীর কিন্তু হসপিটালে ভর্তির প্রয়োজন হয় না, আউটডোর হিসেবে চিকিৎসা করতে হয়। 20% রোগী ভর্তি লাগে, 80% রোগী আউটডোর ট্রিটমেন্ট নিয়ে ভালো হয়ে যাচ্ছে। অর্থাৎ সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে কি, যে আপনাদের কাছে পরামর্শ নেওয়ার বা কাউন্সিলিং নেওয়ার, যে এই রোগীটার রোগটা ডায়াগনোসিস করা সঠিকভাবে ফার্স্ট। আমাদের দেশে প্রথম প্রবলেমটা হচ্ছে যে ডায়াগনোসিসটা প্রপার হচ্ছে না, প্রপার ডায়াগনোসিস, প্রপার দিক নির্দেশনা, প্রপার রেফারেন্স সিস্টেম, এই তিনটা জিনিস যখন আমাদের দেশে সবচেয়ে পারফেক্ট হবে, ট্রিটমেন্ট ব্যবস্থা 100% অ্যাকুরেট হবে। আমাদের চিকিৎসা খুব ভালো,
কিন্তু আপনি কোন চিকিৎসা কোথায় করবেন সেইটার এটা জন্য তো এই- রেফারেল রাখবে। correct. এখন আমাদের দেশে কোমর ব্যথা রোগীরা কি করছে, যাচ্ছে অর্থোপেডিক্স সার্জনের কাছে, অর্থোপেডিক্স সার্জনের কাছে অপারেশন করা, তো উনি কি মেডিসিন দিচ্ছেন, তাই কোমর ব্যথা রোগী তো ওষুধে ভালো হচ্ছে না, তো উনি ডায়াগনোসিসটা কনফার্ম করে যদি টিউমার থাকে অপারেশন করবেন, যদি টিউমার না থাকে টিবি থাকবে টিবির ওষুধ দিয়ে দিবেন, যদি থেরাপি লাগে থেরাপিতে রেফার করে দিবেন, কিন্তু তা না হয় আমাদের যে পেইন কিলার দিচ্ছে বছর পর বছর, এই পেইন কিলারের কারণে রোগীরা ক্ষতিগ্রস্ত হয়ে যাচ্ছে। আচ্ছা, আমি আরেকটা জিনিস জানতে চাইবো, আমাদের দেশে যারা এল্ডারলি পেশেন্ট আছে, ওল্ডার জেরিয়াট্রিক গ্রুপের, তাদেরও তো এই ব্যথার কারণে তাদের মুভমেন্ট অনেক স্লো হয়ে যায়। এই ধরনের রোগীদের ক্ষেত্রে আপনার পরামর্শ কি থাকবে, কিভাবে আপনার দেখেন, জেরিয়াট্রিক রোগীতে অনেক প্রবলেম। জেরিয়াট্রিক ফিজিওথেরাপি একটা বড় সাবজেক্ট, যেটা আমাদের এসপি হসপিটাল আছে। জেরিয়াট্রিক ফিজিওথেরাপি আলাদা ডিপার্টমেন্টে আছে, আমাদের কলেজও আছে, ঢাকা কলেজ অফ ফিজিওথেরাপি, ওখানে জেরিয়াট্রিক ডিপার্টমেন্টে আছে আলাদা, ওখানে আলাদা বিশেষজ্ঞ আছে, আমরা বসে আছি। জেরিয়াট্রিক রোগী অনেক প্রবলেম থাকে, তার মধ্যে তাদের লাম্বারে একটা বিগ প্রবলেম থাকে, লাম্বারের কারণে মাসেল দুর্বল, সেখান থেকে হাঁটুতে ব্যথা, সেখান থেকে হিপ জয়েন্টে ব্যথা, ঘাড় ব্যথা, মাথা ব্যথা, সমস্ত মাসেল দুর্বল, হাঁটতে গেলে হাঁটতে পারে না, শরীর কাঁপে, ডানে বায়ে চলে যায়, ভ্যারাইটিস প্রবলেম, তার ডায়াবেটিস আছে, প্রেশার আছে, কিডনি ডিজিজ, হার্ট ডিজিজ, নানান সমস্যা নিয়ে তারা জর্জরিত। আর এই সমস্ত সমস্যাকে কন্ট্রোল করার জন্য একটা জিনিস দরকার, ফিটনেস। আর এই ফিটনেসটা হচ্ছে ফিজিওথেরাপি, জেরিয়াট্রিক ফিজিওথেরাপির মাধ্যমে রোগীকে ফিটনেস দেওয়া হয়। বয়স যতই হোক, 80 বছর 100 বছর যাই হোক, আপনি যদি ফিটনেসটাকে ঠিক রাখতে পারেন, তাহলে সমস্ত অসুখই কিন্তু কন্ট্রোলের মধ্যে থাকে, আন্ডার কন্ট্রোল। মানে অসুখ থাকবে বাট আন্ডার কন্ট্রোল। বলতে চাচ্ছেন 70-80 বছরের কোনো পুরুষ বা মহিলা রোগী তার মাল্টিপল মরবিডিটির পরেও ফিটনেসে তার লংজিভিটি বাড়বে, তার লাইফ এক্সটেনশন হবে, সচল রাখবে। আর ফিটনেস ফল করলে অচল হবে, অচলে লাইফ কমে যাবে, স্বাভাবিক। কারণ তার তখন সমস্ত জয়েন্ট, সমস্ত রোগ কিন্তু তখন কন্ট্রোল হারায় ফেলবে, ডায়াবেটিস কন্ট্রোল হারাবে, প্রেশার কন্ট্রোল হারাবে, কিডনি সমস্যা শুরু হয়ে যাবে। বাট যখনই সে ফিটনেসটাকে ডেভেলপ করবে, সমস্ত রোগ কিন্তু আন্ডার কন্ট্রোল। আন্ডার কন্ট্রোল মানে তার লাইফ লংজিভিটি বেড়ে যাবে। এই জন্য আপনার জেরিয়াট্রিক পেশেন্টদের জন্য ফিজিওথেরাপি খুব খুব দরকার। আচ্ছা, কোমর ব্যথা, পায়ে ব্যথা, সায়াটিকার ব্যথা নিয়ে আমরা বিরতির আগে আলোচনা করছিলাম ঢাকা কলেজ অফ ফিজিওথেরাপি অ্যাসোসিয়েট প্রফেসর এবং এসপি হসপিটাল চেয়ারম্যান ও চিফ কনসালটেন্ট ডাক্তার এস চক্রবর্তীর সঙ্গে। আমরা পরবর্তী আলোচনা যাচ্ছি। কোমর ব্যথা নিয়ে অনেক আলোচনা হলো, কিন্তু কিছু রোগী কিন্তু আছে, আপনারা এটা পান যে তারা কোমর ব্যথার কোনো সমস্যা নেই, কিন্তু শুধু হাঁটুর ব্যথা কথা বলেন, কেউ কেউ এক হাঁটুর কথা বলেন, কেউ কেউ আরেক হাঁটুর কথা বলেন। কি করবে তারা? হাঁটু ব্যথাটাও এরকম প্রচুর রোগী যারা সাফার করছে, ঘুরে বেড়াচ্ছে, দাঁড়ে দাঁড়ে ঘুরে বেড়াচ্ছে, কিন্তু সমাধান পাচ্ছে না। কিছুদিন ব্যথা কমে আবার বেড়ে যায়, ইঞ্জেকশন দিচ্ছে, পিআরপি দিচ্ছে, অনেক ট্রিটমেন্ট দিচ্ছে, কিন্তু আসলে হাঁটু ব্যথার মূল কারণটা আমরা যেটা রিসার্চ থেকে দেখলাম, আমাদের প্রচুর রিসার্চ করছি, রিসার্চ থেকে দেখা যাচ্ছে হাঁটু ব্যথার মূল উৎপত্তিস্থল হচ্ছে কোমর। প্রত্যেকটা রোগী কিন্তু কোমরের কারণে হাঁটুতে ক্ষতিগ্রস্ত হচ্ছে, যার ফলে হাঁটুতে যে চিকিৎসায় দেন কোনোটা কাজ করবে না যতক্ষণ না আপনি মূল জায়গাটা আপনি ঠিক করছেন। যেমন যদি বেরিবেদ ভাঙা থাকে, পানি কিন্তু ঢুকে যাবে শহরে, বিভিন্ন জায়গায় ছড়ায় যাবে, কোনোটাই সমাধান হবে না যতক্ষণ আপনি বেরিবেদ মেরামত করবেন। ঠিক তাই আমাদের হাঁটু মানে কোমর। তো কোমরকে, যেটা আমরা এসপি হসপিটালে আসলে হাঁটু ব্যথা রোগী ভালো হয়ে যাচ্ছে, কোমর ব্যথা রোগী ভালো হয়ে যাচ্ছে, আমরা গ্যারেন্টি দিয়ে ট্রিটমেন্ট করছি। কেন ভালো হবে না? অসুখ আছে, অবশ্যই ভালো হবে, কারণ যে অসুখের চিকিৎসা পৃথিবীতে আবিষ্কার হয়েছে সেটা ট্রিটমেন্ট করলে সুস্থ হবে। কতদিন হবে সেটাও বলে দিচ্ছি। আর যেটা ট্রিটমেন্ট আবিষ্কার হয়নি সেটা হয়নি, সেটা কিছু করার নাই। বাট হাঁটু ব্যথাতে এমন কোনো রোগ না যার চিকিৎসা আবিষ্কার হয়নি, কিন্তু সমস্যা হচ্ছে যেখানে যাচ্ছে সে ধরতে পারছে না, হাঁটুর চিকিৎসা করে যাচ্ছে। আমরা অনেক রোগী পাই হাঁটু ব্যথা নিয়ে আসছে, তার স্পাইনাল কর্ডে টিউমার, অনেক রোগী আসছে স্পাইনাল কর্ডের মধ্যে ক্যান্সার, তার ডিসপোলাপস হয়ে আছে, স্পন্ডোলিস্থেসিস হয়েছে, মেরুদণ্ড ছিঁড়ে যাচ্ছে, স্পাইনাল কর্ড নষ্ট হয়ে যাচ্ছে, হাঁটু নিয়ে তারা কষ্ট পাচ্ছে, কারণ ওখানে সেন্সলেস অবশ হয়ে গেছে। বাট হাঁটুতে ব্যথা, যে কারণে রোগী বলে হাঁটুতে ব্যথা, কারণ রোগীর তো দোষ নাই, রোগী তো বলবে যেখানে ব্যথা সেটাই বলবে, রোগী তার মিথ্যা কথা বলবে না, রোগী বলছে আমার হাঁটুতে ব্যথা। বাট যে বিশেষজ্ঞকে খুঁজে বের করতে হাঁটু ব্যথার মূল কারণটা কি, কারণ বিশেষজ্ঞ থাকে 3টা চোখ আর রোগীর থাকে 2টা চোখ। তো রোগীরও যদি 2 চোখ থাকে, বিশেষজ্ঞ 2 চোখ থাকে, তাহলে বিশেষজ্ঞ হইতে পারবে না। রোগী বললাম হাঁটুতে ব্যথা, আমি হাঁটুতে চিকিৎসা করবো, তার মানে রোগী যা বলছে আমি তাই করছি, সেটা হবে না। রোগী 2 চোখ, রোগী যখন বললো হাঁটুতে ব্যথা, আমাকে বুঝতে হবে হাঁটু ব্যথা কোথেকে আসলো, কিভাবে আসলো, এটা কি কোনো প্যাথোলজি আছে কিনা, এটা আমাদের দেখতে হয়, আমরা ট্রিটমেন্টটা করি। আমরা একটা ফোন নিয়ে নিই, তারপর আর ফিরছি। হ্যালো। হ্যালো, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার কেমন আছেন? হ্যাঁ, আমরা ভালো আছি। দর্শক, আপনার প্রশ্নটি করুন। জি জি স্যার, আমার প্রশ্ন হচ্ছে, আমি তো দীর্ঘদিন ধরে দেশের বাইরে থাকি, আমি ড্রাইভিং করি স্যার। আচ্ছা, আমার কোমরের ব্যথায় ভুগতেছি। আমি বিভিন্ন আপনাকে দেখি, অনলাইনে আপনাকে দেখে আমি মানে সুযোগ হয় না যে স্যার আপনার সঙ্গে একটু কথা বলবো, তার হঠাৎ সুযোগ হয়ে গেছে। এই কোমর ব্যথার জন্য স্যার বিভিন্ন জায়গা থেকে ওষুধ খাইছি, ডাক্তার দেখাইছি, কিন্তু এর স্থায়ী কোনো সমাধান পাইনি স্যার। আচ্ছা আচ্ছা, আপনি এখন আছেন কোথায়? আপনি যদি কোনো পরামর্শ দিতেন স্যার। আপনি আছেন কোমরে ব্যথা, পিঠের যে নীলদাঁড়া আছে, মাঝে মাঝে ওদিকেও
মানে শক্ত হয়ে থাকলে অনেকক্ষণ যেভাবে ব্যথা অনুভব বুঝতে করি, পেরেছি। আবার একটু দেখা যাচ্ছে যে নিচে হয়ে যাচ্ছি, জি। ওই সময় ব্যথা অনুভব করি। আপনার বয়স কত? বয়স 30। আপনি এখন আছেন কোথায়? আমি এখন আছি দেশের বাইরে স্যার। আচ্ছা, আপনি কি কখনো কোমরে এমআরআই করেছেন? না স্যার, এমআরআই করা আচ্ছা, হয়নি। ধন্যবাদ, আমরা উত্তরটা দিচ্ছি। ধন্যবাদ। দেখেন, আপনি যত ওষুধ খান, আমরা সবসময় বলি ওষুধ খেলে ভালো হবে না। আপনি ওষুধকে সাময়িক ব্যথা কমাচ্ছেন, কিন্তু আপনার সমস্যাটা বেড়ে যাচ্ছে। কারণ কি সমস্যা আপনি জানেন না। হ্যাঁ, যদি ডিসপোলাপস থাকে সেটা বেড়ে যাচ্ছে, আপনি কিন্তু জানেন না, ফলে কন্ট্রোল করতে পারছেন না। সো আমি যেটা সাজেস্ট করবো, আপনি যেখানে আছেন ওখানে আপনি একটা এমআরআই করে একজন ফিজিওথেরাপি স্পেশালিস্টকে দেখাবেন এবং ফিজিওথেরাপি শিখে নেন, ওষুধ বন্ধ করে দেন। আপনি যদি ফিজিওথেরাপি করেন, ফিজিওথেরাপিতে সম্পূর্ণ সুস্থ হয়ে যাবেন, আপনার ওষুধ খাওয়ার কোনো প্রয়োজনীয় হবে না। হ্যাঁ, যদি তীব্র পেন হয় সেক্ষেত্রে আমরা বলি আপনি একটা দুটো ওষুধ খেতে পারেন, পেন কিলার, বাট তীব্র পেন হতে হবে, না হলে খাওয়ার কোনো দরকার নেই। ছোটোখাটো পেন কিলার খেলে পেন আরও বেড়ে যেতে পারে। সো তীব্র পেনের সাময়িক কমে, কিন্তু ফিজিওথেরাপি একমাত্র সলিউশন যেটা পার্মানেন্ট সলিউশন করে দেয়, কারণ ফিজিওথেরাপি হচ্ছে পার্মানেন্ট সলিউশন করার জন্য একমাত্র চিকিৎসা ব্যবস্থা। তো দর্শক, অবশ্যই একজন ফিজিওথেরাপি বিশেষজ্ঞ থেকে ফিজিওথেরাপি চিকিৎসা নেন। আর যদি ওখানে না পারেন, অবশ্যই বাংলাদেশে এসে এসপি হসপিটাল আপনি দেখা করবেন, আমরা ইনশাল্লাহ ঠিক করে দেবো। ধন্যবাদ আপনাকে। অনেকে ব্যথা হলে দেখা যায় যে গরম ছ্যাঁক দিতে চায়, কেউ একটু ঠান্ডা ছ্যাঁক দিতে চায়, কেউ একটু কোমরে বেল্ট ব্যবহার করে, কেউ হাঁটিতে অ্যাঙ্কলেট ব্যবহার করেন, কেউ কেউ রেস্টে যায়, কেউ কেউ ব্যায়াম করতে ভয় পান। কি কি পরামর্শ থাকে? না, আসলে এই যে যা কিছু বললেন সবই হচ্ছে জাস্ট, এটাকে বলা হয় ফার্স্ট এইড, জাস্ট শান্তির জন্য, কিছুক্ষণের জন্য, বাট দিস ইজ নট ট্রিটমেন্ট। একটাও চিকিৎসার মধ্যে পড়ে না। আচ্ছা, চিকিৎসা সেটাই যেটা হচ্ছে আপনাকে আগে আইডেন্টিফাই করতে হবে কি কারণে ব্যথা হচ্ছে, সেটা সমাধান করা, যে যা যা করার দরকার সেটা করতে হবে। দিস ইজ দ্য ট্রিটমেন্ট। এই জন্য লাগবে বিশেষজ্ঞ, এবং সে প্রপার বিশেষজ্ঞ হতে হবে। বিশেষজ্ঞ অনেক জায়গায় আছে, কিন্তু বিশেষজ্ঞ সঠিক কাজ করছে না, যার ফলে কিন্তু মানুষ প্রতারিত হচ্ছে। এই যেমন উনি বললেন ওষুধ খাচ্ছেন, বিদেশে আছেন, দেশে নিশ্চয়ই নাই, তো বিদেশে উনি ট্রিটমেন্ট পাচ্ছেন না। আসলে কোমর ব্যথার চিকিৎসা বিদেশেও খুব ডিফিকাল্টিস। আমি সারা পৃথিবীতে ঘুরেছি, আমি ইউরোপে, আমেরিকায় দেখেছি। আমেরিকাতে অনেক রোগী, প্রতিদিনই আমরা আমেরিকা 2-4টা রোগীর ফোন পাচ্ছি। সৌদি, দুবাই, কুয়েত, ওমান, ইউরোপ থেকে, জাপান থেকে, সব জায়গা থেকে আমাদের ফোন দিচ্ছে, ব্যথা ভালো হচ্ছে না। ইটালি থেকে রোগী আসছে আমাদের কাছে, ব্যথা ভালো হচ্ছে না কেন? ওই যে ব্যথার ওষুধ খাচ্ছে, আর বলছে আপনাকে অপারেশন করতে হবে। অপারেশন রোগীরা ভয় পায়। এখন যে অপারেশন করবে সেও কনফিউজড। অপারেশন যদি প্রশ্ন করে অপারেশন ভালো হবে বলে কনফিউজ না হতে পারে। তা জেনে শুনে কিভাবে একটা মানুষ আত্মহত্যার মধ্যে যেতে পারে, যে সে কনফার্ম না, গ্যারান্টি দিতে পারছে না যে অপারেশনে সে ভালো হবে কিনা, তো কেন সে যাবে অপারেশনে? তো আসলে কি দেখা গেছে, পিএলআইডি অপারেশনের সাকসেসফুল রেট খুবই কম, খুবই কম। একটা দুটা ভালো হয়, বাট ম্যাক্সিমামই খারাপ হচ্ছে। কেউ হয়তো সাথে সাথে, কেউ 6 মাস পর, কেউ 2 মাস পর, কেউ 1 বছর, ভালো হচ্ছে না কেউ। কিন্তু অ্যাকচুয়ালি যেটা রিসার্চ বলছে যে 42 দিন যদি আপনি কোমর ব্যথার সঠিক ফিজিওথেরাপি চিকিৎসা করতে পারেন, আপনি 42 বছর ভালো থাকতে পারবেন। কারণ কি, ফাটল যদি হয় সেটা রিপেয়ার হলে আর জীবনে ফাটবে না, যদি আপনি অ্যাক্সিডেন্ট না করেন। টিউমার যদি থাকে, সেটা সঠিক ট্রিটমেন্ট করেন, টিউমার ফেলে দেন, ভালো হয়ে গেলেন। টিবি থাকলে তার ট্রিটমেন্ট আছে, কিন্তু টিবি যদি আপনি লাস্ট স্টেজে ধরা পড়েন, তখন তো ভেঙে যাবে, প্যারালাইসিস হয়ে যাবে। আমরা প্রচুর রোগী পাই পটস ডিজিজ, যেটা টিবির কারণে স্পাইন বোনস খেয়ে গিয়ে ভেঙে প্যারালাইসিস হয়ে গেছে। সে কিন্তু বহু জায়গায় চিকিৎসা করেছে, টিবি নিয়ে সে ওষুধ খেয়ে বেড়াচ্ছে, ব্যথার ওষুধ। এখানে টিবি তো হার খেয়ে ফেলছে। তাহলে প্রথমে যদি ধরা পড়তো যে তার স্পাইন টিবি আছে, ওষুধ খেলেই কিন্তু তার ভালো হয়ে যেত। সেটা না খেয়ে সে ব্যথা ওষুধ খেয়ে 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 হাড়টাকে খেয়ে যখন প্যারালাইসিস হয়ে যাচ্ছে, তখন সে আসছে আমাদের কাছে। আর প্যারালাইসিস হয়ে গেলে, স্পাইনাল কর্ড যদি ছিঁড়ে যায়, পৃথিবীর কেউ তাকে জোড়া দিতে পারবে না। আচ্ছা, আমরা একটু শেষ পর্যায়ে চলে এসেছি অনুষ্ঠানে। আরেকটা গ্রুপ অফ পেশেন্ট আপনাদের কাছে এসে বলে যে আমি সকালবেলা ঘুম থেকে উঠার পরেই আমার কেমন যেন আড়ষ্ট ভাব লাগছে, হাত পায়ের জয়েন্টগুলো একটু ব্যথা করছে, হাঁটাচলা কিছুক্ষণ করতে গিয়ে যেন আর হাঁটতে পারছে না। এটা আসলে কি ধরনের সমস্যা? এটা আসলে জয়েন্টে যে ব্যথা, আর্থাইটিস বলি আমরা, যেমন রিমাটয়েড আর্থাইটিস রোগী দেখবেন জয়েন্টগুলো ফুলে গিয়েছে, এরা ওষুধ খাচ্ছে কিন্তু ভালো হচ্ছে না, সাময়িক ব্যথা। কিন্তু রিমাটয়েড আর্থাইটিসে ফিজিওথেরাপি মাস্ট লাগবে। পাশাপাশি অস্টিও আর্থাইটিস রোগী দেখবেন যে জয়েন্টে ব্যথা, সকালে উঠলে হাঁটুতে ব্যথা হয়, বিভিন্ন জয়েন্টে পেইন হচ্ছে, ওদের ফিজিওথেরাপি লাগবে। আমরা অস্টিও আর্থাইটিস, রিমাটয়েড আর্থাইটিস, অ্যানকাইলোজিং স্পন্ডলাইটিস, এই জাতীয় রোগীরা এই সকালে মর্নিং স্টেপস থাকে, ব্যথা থাকে, যেটা ফিজিওথেরাপি কিন্তু চমৎকার রেজাল্ট এদের জন্য। আচ্ছা, এই ধরনের রোগীরা বাসায় কি ধরনের স্ট্রেচিং অ্যাকচুয়ালি বাসাতেই আমরা বলে দিই, কারণ আমাদের কাছে আসলে তার দেখে তার কোথায় কোথায়, প্রত্যেকটা রোগী কিন্তু ইন্ডিভিজুয়াল। আমি যদি একভাবে বলে দিই সবাই একরকম ট্রিটমেন্ট করলে কখনোই ভালো হবে না, কারণ পেশেন্টের ট্রিটমেন্টটা ডিপেন্ড করে তার প্রেজেন্ট কন্ডিশনের উপরে, তার কতগুলো জয়েন্ট ইনভলভমেন্ট আছে, কতটুকু ইনভলভমেন্ট আছে, ডিফর্মিটি গ্রো করেছে কিনা, ওয়েটটা কতটুকু, হাইটটা কতটুকু, বয়স কতটুকু, জেন্ডার কি, এই সব কিছু মিলে আমরা ডিজাইনটা করি যে কোন ট্রিটমেন্টটা করবে, কোন এক্সারসাইজটা করে, এক্স্যাক্টলি ওই এক্সারসাইজগুলো সে ভালো হয়ে যাবে। আর যদি অ্যানোমালিস কোনো ব্যায়াম করে, তাতে কখনোই সে সুস্থ হবে না, শান্তি পাবে না, আরও খারাপের দিকে যেতে থাকে, কারণ একটা ভালো করতে যায় আরেকটা খারাপ করে ফেলছে। আচ্ছা আচ্ছা, কেউ কেউ আবার ঘাড়ের ব্যথার কথা বলেন, স্পেশালি যারা কর্পোরেট জব করেন, খুব বেশি সিডেন্টারি লাইফ স্টাইল করেন, তারা
ব্যাপারে আপনার কি পরামর্শ থাকবে? অ্যাকচুয়ালি ঘাড়ের ব্যথাটাও যে সেম জিনিসটা, কোমরে যেমন ডিসপ্রলাপস হয়, ঘাড়ও ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা ডিসপ্রলাপস পেয়ে থাকি। আচ্ছা। পাশাপাশি প্যাথোলজি থাকতে পারে, স্পাইনে টিউমার হতে পারে, ঘাড়েও কিন্তু টিউমার হয়, টিবি হয়, ক্যান্সার হয়। সো আসলে আমরা সবসময় বলি ঘাড় বা কোমরে যদি ব্যথা হয়, ফার্স্ট কাজ হচ্ছে আইডেন্টিফাই করা যে কী কারণে আমার ব্যথাটা হচ্ছে। যেটা আমরা এসপি হসপিটালে বলি যে এসপি হসপিটাল আসলে আপনি 2 ঘন্টার মধ্যে জানতে পারবেন আপনার কী কারণে ব্যথাটা হচ্ছে। তারপর এই কারণটা সমাধান করে যে কী চিকিৎসা লাগবে না বলে দিব, দেন ট্রিটমেন্টটা আপনি করবেন। যেটা এসপি হসপিটালে করবেন, যেটা বাসায় বাসায় করবেন, যেটা অপারেশন লাগবে অপারেশনে পাঠিয়ে দিচ্ছি আমরা। সো এই যে এক্স্যাক্টলি যে রেফারেল সিস্টেম আমাদের এসপি হসপিটালে, আমরা টিম কাজ করছি, এখানে টিম ওয়ার্ক হচ্ছে। যার যেটা রোগ আছে আমরা খুঁজে আইডেন্টিফাই করে দিচ্ছি, তাকে সে সমাধান করার জন্য সঠিক রাস্তা বের করে দিই। আচ্ছা, দেশে এবং বিদেশে অনেক রোগীরাই কিন্তু আপনার সাথে যোগাযোগ করতে চান, এসপি হসপিটালে যোগাযোগ করতে চান, কোথায় কিভাবে যোগাযোগ করতে পারে? দর্শক, এসপি হসপিটাল শ্যামলী রিং রোড, ওখানে সপ্তাহে 7 দিন আমি চেম্বার করি, সকাল 10টা থেকে রাত 9টা পর্যন্ত। তো ওখানে আসলে আমাকে পাওয়া যায়। নিচে স্কলে নাম্বারে যে কোনো নাম্বার ফোন করে সিরিয়াল দিয়ে আসতে পারেন, অথবা আমার নাম্বার বলে দিচ্ছি, পার্সোনাল নাম্বারটা। এই নাম্বারে ফোন করে সিরিয়াল দিয়ে সরাসরি আমার সঙ্গে কথা বলো, এসে দেখাতে পারবেন। আমার নাম্বারটা বলছি, লিখে নিতে চাইলে লিখে নিতে পারেন, 0179-355-7825। আমি আরেকবার বলছি, 0179-355-7825। এই নাম্বারে ফোন করে সরাসরি সিরিয়াল দিয়ে আমার সঙ্গে দেখা করতে পারবেন। ধন্যবাদ সকলকে। অনেক অনেক ধন্যবাদ ডাক্তার এস চক্রবর্তী। আপনাকেও ধন্যবাদ। দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন। এই অনুষ্ঠানটি কিন্তু পুনঃপ্রচার হবে আগামীকাল সকাল 7টা 30 আপনারা দেখবেন, এবং ফেসবুকে মোহনা টিভিতেও কিন্তু এই অনুষ্ঠানে দেখতে পারবেন। এবং আগামী বৃহস্পতিবার ঠিক একই সময়ে আমরা উপস্থিত হব অন্য কোনো বিষয় নিয়ে আলোচনা করার জন্য। তার আগ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। শুভেচ্ছা।